হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই জাস্ট ওয়াটি ব্লগস ইউটিউব চ্যানেল। আজকে তোমাদেরকে নিয়ে যাব বাঁকুড়ার কাছেই বিষ্ণুপুরে। সেখানে তোমরা দেখতে পাবে একটা নয়, দুটো নয়, সাতটা মন্দির ও তার সাথে বিষ্ণুপুরের সাইট সিনগুলিও। আর সবার শেষে থাকছে মল্ল রাজাদের আমলের সেই গুমঘর, যে গুমঘরে অপরাধীদের গুম করে রাখা হতো। আর এরকম এক ঐতিহাসিক জায়গাতে কে না ঘুরতে চায় বলো? তোমরাও কোনো এক ছুটিতে চলে এসো এই ঐতিহাসিক স্থানে। তো চলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে একটু বুঝিয়ে বলি। বিষ্ণুপুর নামটা শুনলেই মনের মধ্যে মন্দির ও তার অপরূপ টেরাকোটার কাজগুলি ভেসে ওঠে। মল্ল রাজাদের স্থাপত্যে ঘেরা বিষ্ণুপুর তার সুন্দর মন্দির, পোড়ামাটির হাট ও সবুজে মোড়া বন জঙ্গলের জন্য ভ্রমণ পিপাসুদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। বিষ্ণুপুর ভ্রমণের এই পর্বে আমরা বাঁকুড়া থেকে বাইকে করে বিষ্ণুপুরে পৌঁছালাম। তোমরা কলকাতা থেকে আসতে চাইলে সাঁতরাগাছি থেকে অরণ্যক এক্সপ্রেস ট্রেন ধরে বিষ্ণুপুর পৌঁছাতে পারো। এই ট্রেনটি সকাল 8টার সময় সাঁতরাগাছি থেকে ছাড়ে আর বিষ্ণুপুর স্টেশনে পৌঁছায় বেলা 11:10 নাগাদ। অথবা প্রতিদিন যাতায়াতের মধ্যে রয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা সাঁতরাগাছি থেকে ছাড়ে সকাল 6:28 আর বিষ্ণুপুরে পৌঁছাচ্ছে সকাল 9:35 নাগাদ। তোমরা মনে রাখবে এই ট্রেনটি রবিবার বাদে সব বারগুলোতেই যাতায়াত করে। বিষ্ণুপুর কতুলপুর রোড থেকে ডান দিকে ঘুরতেই দেখলাম মস্ত একটা গেট। এখানেও দেখলাম টেরাকোটা কাজের ছোঁয়া। আমরা বাইকে করে বিষ্ণুপুর ভ্রমণ শুরু করলাম বিখ্যাত রাসমঞ্চ দিয়ে। ইটের কাঠামো দিয়ে তৈরি এ রাসমঞ্চ। সামনেই দেখলাম খুব সুন্দর একটি বাগান। এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে। এই টিকিট দিয়ে তোমরা বাকি মন্দিরগুলিও ঘুরে নিতে পারবে, তাই যত্ন সহকারে টিকিটটি গুছিয়ে রাখবে। রাসমঞ্চের উপরিভাগের গঠন অনেকটা পিরামিডের মতো। মাঝের অংশটি বাংলার কুড়েঘরের চালের আদলে তৈরি আর নিচের অংশটি মুসলিম স্থাপত্যের অনুকরণে নির্মিত। আগেকার দিনে রাসের সময় বিষ্ণুপুর শহরের রাধাকৃষ্ণের মূর্তিটি এখানে আনা হতো, কিন্তু আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া মন্দিরটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আসার পর তা বন্ধ হয়ে যায়। ইটের তৈরি এই প্রাচীনতম মন্দিরটি রাজা হাম্বির 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা এমন একটি ঐতিহ্য প্রত্যক্ষ করতে পারবে না যা পিরামিডাল সুপারস্ট্রাকচারের সাথে সজ্জিত এবং 3টি চক্রাকার গ্যালারি এবং পোড়ামাটির পদ্ম মোটিভ সহ রহস্যময় খিলান দ্বারা তৈরি। তোমরা যখন গ্যালারিগুলির মধ্যে দিয়ে হাঁটবে তখন তোমরা ছায়ার ভাষা দ্বারা কানে কানে ফিসফিস করে ইতিহাস অনুভব করবে। তারপর আমরা চলে এলাম দলমাদল কামান দেখতে। এটি একটি ধ্বংসাবশেষ যা এই অঞ্চলের সামরিক ইতিহাস সম্পর্কে কথা বলে। দলমাদল কামান শুধু একটি প্রাচীন নিদর্শন নয়, এটি লুটপাটকারী হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। 17 শতকের আগে এই বড় কামানটি বর্গী আক্রমণকারীদের প্রতিহত করতে ব্যবহৃত হয়েছিল। এই কামানের উপস্থিতি মল্ল শাসকদের চাতুর্য ও সামরিক বুদ্ধির প্রমাণ বহন করে। শত্রুদের আক্রমণ থেকে মল্লদের দ্বারা শাসিত রাজ্য মল্লভূম রাজ্যকে রক্ষা করার জন্য এটি কৌশলগতভাবে গড় দরওয়াজার শীর্ষে স্থাপন করা হয়েছিল। বর্তমানে সরকারের পক্ষ থেকে কামানটির মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। আর দলমাদল কামানটি যেখানে রয়েছে তার পাশাপাশি সংলগ্ন এলাকা জুড়ে রয়েছে পোড়ামাটির বিভিন্ন জিনিসপত্রের দোকান। যেমন এখানে রয়েছে পোড়ামাটির ঘোড়া, রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, ঘর সাজানোর জিনিসপত্র, ফুলদানি, পোড়ামাটির গহনা, আরও অনেক কিছু। মূর্তি ও ঘোড়াগুলির উপরে সূক্ষ্ম সূক্ষ্ম সুন্দর হাতের কারুকার্য চোখে পড়ে।
দেখলে যেন মনে হয় ইতিহাসের সেই 17 শতকের দিনগুলি চোখের কোণে উকি মারছে। তারপর আমরা চলে এলাম পোড়ামাটির হাট অঞ্চল বা জোড় শ্রেণী মন্দিরে। যদিও এটি জোড় মন্দির নামেও পরিচিত, এটি আসলে 3টি একারত্ন মন্দিরের সম্মিলিত অংশ। একই আকারের 2টি বড় মন্দির এবং একটি ছোট মন্দির। এই মন্দিরগুলি মল্লরাজা কৃষ্ণসিংহ তৈরি করেছিলেন 1726 খ্রিস্টাব্দে। মন্দিরগুলি মরিচা রঙের ল্যাটারাইট দিয়ে তৈরি। এই 3টি মন্দিরের ছাদগুলি সাধারণ বাংলার চালার মতো এবং শীর্ষে শিখর বা টাওয়ার দ্বারা সজ্জিত। মন্দিরগুলির 3 দিকের প্রতিটিতে 3টি তোরণ আকারের খোলা প্রাঙ্গণ রয়েছে। এরপর আমরা চলে এলাম পঞ্চরত্ন শ্যামরাই মন্দিরে। 1643 সালে মল্লরাজ রঘুনাথ সিংহ তৈরি করেন মন্দিরটি। বাংলার কুড়েঘরের চালার আদলে নির্মিত 5 শখর বিশিষ্ট ইটের তৈরি পঞ্চরত্ন মন্দিরগুলির মধ্যে এটিই শ্রেষ্ঠ। মন্দিরটির দেওয়ালে পোড়ামাটির অলঙ্করণগুলিও বেশ দেখার মতো। বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরীর শাড়ি ডিজাইনের বেশিরভাগই এই মন্দিরের অলঙ্করণ থেকেই অনুপ্রাণিত। মন্দিরের বাইরে দেখলাম শুধুমাত্র 1-2টো দোকানই খোলা রয়েছে। শিল্পীর ভাষাতেই লাল মাটির বিষ্ণুপুরকে ভালোবেসে আমরাও এগিয়ে চললাম জোড় বাংলা মন্দিরের দিকে। মন্দির প্রাঙ্গণে ঢুকতেই দেখলাম রাস্তার দুপাশারি পোড়ামাটির অলঙ্করণ ও বিভিন্ন জিনিসপত্রের দোকান। এখান থেকে আমরা বিষ্ণুপুরের স্মৃতি হিসাবে একটি মূর্তি ও একটি কলম নিলাম। এই মন্দিরটি ক্যাস্টরাই মন্দির নামেও পরিচিত। এই মন্দিরে ঢোকার জন্য রাসমঞ্চে কাটা টিকিটটি দেখাতে হয়। যদিও মন্দিরের সামনে টিকিট কাউন্টার রয়েছে। বাংলার দোচালা আকৃতির মন্দিরটির চালা 2টি ঢাল হয়ে মিশেছে, সে ঢাল থেকে আরেকটা 4 চালা উঠে গেছে। এই মন্দিরের দেওয়ালে মহাভারত, রামায়ণ ও কৃষ্ণের বাল্যকালের একাধিক দৃশ্য চিত্রিত আছে পোড়ামাটির বিশদ ভাস্কর্য দ্বারা। পোড়ামাটির কাহিনী দিয়ে সজ্জিত প্যানেলগুলিতে সুন্দরভাবে ভীষ্মের সরসজ্জা, রাম সীতার বিবাহ, বাল্য গোপালের ক্রিয়াকলাপ আরও অনেক কিছুর মতো মহাকাব্যের দৃশ্য চিত্রিত রয়েছে। তারপর আমরা সামনের একটা হোটেলে সুস্বাদু খাবারে ভরা লাঞ্চটা সেরে দেখতে চলে এলাম রাধাশ্যাম মন্দির। মন্দিরের কাছে এসে দেখলাম পোড়ামাটির উপরে সুন্দর কারুকার্য দিয়ে চিত্রিত মন্দিরে প্রবেশ করার প্রধান প্রবেশপথ। এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই ডান দিকে ASI এর বোর্ডটি চোখে পড়ে। এই মন্দিরটির ঢালু ছাদের মধ্যভাগে একটি মাত্র শিখর রয়েছে। এই মন্দিরগুলির মধ্যে একটি সিমিলারিটি চোখে পড়েছে, যেটা হলো এই সবুজ ঘাসের সৌন্দর্যতা। কেবলমাত্র এই মন্দিরেই দেবতার বিগ্রহ রয়েছে, যা নিয়মিত পূজাও করা হয়ে থাকে। মন্দিরের দেওয়াল জুড়ে টেরাকোটার কাজের মাধ্যমে মল্ল রাজাদের যুদ্ধ ও সামাজিক জীবনের বর্ণনা করা হয়েছে। এই মন্দিরটিও ল্যাটারাইট পাথরের দ্বারা নির্মিত। তারপর কিছুটা এগিয়ে যেতেই দেখলাম বিশাল বড় একটা তুলসী মঞ্চ। তারপর এলাম ভোগকক্ষের দিকে। বর্তমানে ভোগকক্ষটি প্রায় ধ্বংসাবশেষ অবস্থায় পড়ে আছে। মন্দিরের বাইরের রাস্তার দেওয়ালগুলিতে দেখলাম বিষ্ণুপুরের শিল্পকর্মের কিছু পটচিত্র অঙ্কন করা রয়েছে। আমরা লালজি মন্দিরের দিকে যেতেই চোখে পড়ল বিশাল মহারাজা বীর হাম্বির উদ্যান। এই উদ্যানটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। সারি সারি গাছ এবং সবুজে ঘেরা এক অপরূপ দৃশ্য।
তারপর কিছুটা যেতেই দেখলাম লালজি মন্দিরের ওয়েলকাম বোর্ড। মন্দিরের দক্ষিণ দেওয়ালে উৎসর্গ লিপি থেকে জানতে পারলাম যে শ্রী রাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য মল্লরাজ দ্বিতীয় বীরসিংহ এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটির রাধাশ্যাম মন্দিরের মতোই ঢালু ছাদের মধ্যভাগে একটিমাত্র শিখর। জায়গাটি পূর্বে জঙ্গল পরিবেষ্টিত ছিল, তাই বাইরে থেকে মন্দিরটি যাতে দেখা যায় তাই এভাবে নির্মাণ করা হয়েছিল। মন্দিরের বাউন্ডারির মধ্যে চোখে পড়ল একটি বিশাল নাটমঞ্চ, আর তার ঠিক পাশেই রয়েছে ভগ্নপ্রায় ভোগকক্ষ। লালজি মন্দির দেখে আমরা এগিয়ে চলেছি বিষ্ণুপুরের ক্ষুদ্র ও বৃহৎ প্রবেশদ্বারের দিকে। প্রবেশদ্বার দুটি স্থানীয় ভাষায় পাথর দরজা নামেও পরিচিত। মহারাজ বীর সিংহের সময়ে তৈরি প্রবেশদ্বার দুটি পূর্বে রাজ পরিবারের উত্তরের প্রবেশদ্বার হিসাবে ব্যবহৃত হতো। আগে দ্বার দুটিতে সম্পূর্ণরূপে পলেস্তারের আবরণ ছিল, কিছু অবশেষ এখনও দ্বারটির উপরিভাগে বিদ্যমান রয়েছে। ক্ষুদ্র বৃহৎ প্রবেশদ্বারগুলি দেখে আমরা চলে এলাম পাথর নির্মিত রথ দেখার জন্য। ল্যাটারাইট পাথর দিয়ে তৈরি করা রথটি একরত্ন স্ট্রাকচারের আদলে বানানো। রথের নিচের অংশটি রাসমঞ্চের অনুকরণে নির্মিত। এরপর আমরা চলে এলাম বিষ্ণুপুরের বিখ্যাত মদনমোহন মন্দিরে। অতীতে এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে মদনমোহন রূপে পূজা অর্চনা করা হলেও বর্তমানে কোনো পূজা করা হয় না। এই মন্দিরটি 1694 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা দুর্জন সিংহদেব প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটি একরত্ন মন্দিরের স্থাপত্যের একটি অনন্য উদাহরণ, যা মধ্যযুগীয় বাংলায় বিকশিত রত্ন শৈলীর অন্তর্গত। এই মন্দিরটির ছাদ নৌকো ও বাঁকানো, ধারগুলি বাঁকযুক্ত ও মাঝখানে গম্বুজাকৃতির শীর্ষ বর্তমান। মন্দিরটি অলঙ্করণের জন্য অনেক বেশি পরিচিত। মন্দিরের দেওয়ালে কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনীর বিভিন্ন দৃশ্য ভাস্কর্যের মাধ্যমে রূপায়িত। বর্তমানে মন্দিরটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে সংরক্ষিত রয়েছে। তারপর আমরা অবশেষে চলে এলাম গুমঘর বা গুমগড়ে। এটি হলো বিষ্ণুপুরের সবচেয়ে রহস্যময় কাঠামো। 11.4 মিটার লম্বা, 10.8 মিটার চওড়া এবং 9.1 মিটার উচ্চতা। এই সামান্য টেপারিং ইটের তৈরি কাঠামোটিতে কোনো ছাদ, বারান্দা, জানালা বা দরজা নেই। এই কাঠামোটি ঠিক কী উদ্দেশ্যে বানানো হয়েছিল তা কিছুই জানা যায়নি। তবে স্থানীয় লোক কাহিনী অনুসারে এটি একসময় একটি নির্যাতন কক্ষ ছিল, যেখানে অপরাধীদের আয়তকার কাঠামোর ভিতরে নিক্ষেপ করা হতো। এই আয়তকার কাঠামোর নিচে বর্ষা এবং অন্যান্য অস্ত্র থাকবে, যা ভিতরে নিক্ষিপ্ত ব্যক্তিকে হত্যা বা মারাত্মকভাবে আহত করবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কাঠামোটিতে এক ধরনের ছাদ রয়েছে, যার মধ্যেখানে একটি একক বর্গাকার ছিদ্র রয়েছে। অবশ্যই একজন ব্যক্তির পক্ষে ফিট করার জন্য যথেষ্ট বড়। আবার কোনো কোনো জায়গায় এটাও উল্লেখ আছে যে এটি একটি জল সঞ্চয়ের সম্ভাব্য স্থান। যেহেতু এটি একটি উন্নত উচ্চতায় অবস্থিত, তাই এটি পাইপলাইনের মাধ্যমে প্রাসাদ বা মন্দিরের জল সরবরাহের জন্য একটি সর্বোত্তম উৎস হিসাবে কাজ করতে পারে। এক দুদিনের বিষ্ণুপুর ভ্রমণের জন্য শীতের মরশুমেই আদর্শ। তোমরা চাইলে যে কোনো দিন আসতে পারো। আমার এই ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর এরকম আরও অনেক ভিডিওর জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর বিষ্ণুপুরের কোন মন্দিরটি তোমাদের সবচেয়ে ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।
বিষ্ণুপুরের এই ঐতিহাসিক জায়গার ইতিহাসের ছোঁয়া নিয়ে বাড়ি ফিরে এলাম।